অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে একটা নতুন চিত্র আমরা লক্ষ্য করি। এখানে পুরোপুরি স্বাধীন আবার স্বাধীন না। ভারতে কিন্তু গদি মিডিয়া চালু হতে বাধ্য হয়েছে। তার কারণ হলো এখানে নিয়ন্ত্রণ চালু হয়েছে, দৃশ্যমান না কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে। ভবিষ্যতে দুনিয়া জুড়ে বা বিশ্বের বৈশ্বিক বাকস্বাধীনতা বা প্রেস ফ্রিডম এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? সেলফ সেন্সরশিপ এমনভাবে আমাদের কাবু করেছে যে আমরা এখন কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা কি করতে পারি না। তো মব ভায়োলেন্সটাই আমাদেরকে আটকে দিচ্ছে বারবার। এইটা তো নিশ্চয়ই পলিটিক্যাল গভর্নমেন্টের সময় বন্ধ হবে। আর এটা চলতে থাকলে আপনার প্রেস ফ্রিডম কেন, দেশটা জাহান্নামে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিভিএস ফিউচার। আগামী দিনের বিশ্বের বাকস্বাধীনতা, গণমাধ্যমের ভবিষ্যৎ কি? বাংলাদেশের গণমাধ্যম বাকস্বাধীনতার ভবিষ্যৎই বা কী হতে পারে, কেমন হতে পারে? আমরা আজ এটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজ আলোচনায় অংশ নিচ্ছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যাকে আর অন্য কোনো নামে বিশেষণে বিশেষায়িত করে পরিচিত করে দেওয়ার কোনো দরকার নেই। আপনাদের সবার কাছেই প্রিয় মুখ। মতিউর রহমান চৌধুরী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম আমরা যে আসলে দুনিয়ার জুড়ে বাকস্বাধীনতার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, প্রেস ফ্রিডমের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, সেখানে একটা রিপোর্ট আমি আপনার রেফারেন্স হিসেবে উল্লেখ করতে চাই। ইউনেস্কো এবং ফ্রিডম হাউসের একটা রিপোর্ট বলছে যে গত এক দশকের বেশি সময় ধরে সারা দুনিয়া জুড়ে বাকস্বাধীনতা বা প্রেস ফ্রিডম সেখানে 10% কমেছে, মানে ডিক্লাইনিং ট্রেন্ড। তাহলে ভবিষ্যতে দুনিয়া জুড়ে বা বিশ্বের বৈশ্বিক বাকস্বাধীনতা বা প্রেস ফ্রিডম এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, বা আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অনেকটাই ডিক্লাইনিং। মানুষের স্বাধীনতা, বাকস্বাধীনতা, প্রেস ফ্রিডম যেটা বলছেন, প্রেস ফ্রিডমও কিন্তু একেবারে নিচের দিকে যাচ্ছে। এরপরে যদি আমরা আসি ভারতে কিন্তু গদি মিডিয়া চালু হতে বাধ্য হয়েছে। তার কারণ হলো এখানে একটা নিয়ন্ত্রণ চালু হয়েছে, দৃশ্যমান না কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে। এমনকি ব্রিটেনেও আজকাল অনেক চাপের মধ্যে আছে গণমাধ্যম। আর বিশ্বব্যাপী বাক স্বাধীনতার দিক থেকেও কিন্তু যে 10% কথা বলছে সেটা কিন্তু সত্য, এবং সেভাবেই আমরা যাচ্ছি। প্রসঙ্গ যদি আমি বাংলাদেশে আসি, আমরা 15 বছরের বেশি সময় এমন একটা শাসনের মধ্যে ছিলাম যেখানে বাক স্বাধীনতা ছিল নিয়ন্ত্রিত। অর্থাৎ কথা বলার স্বাধীনতা হয়তো বা ছিল, কিন্তু লেখার স্বাধীনতা ছিল না। আর এখন যে জরুরি জমানায় আছি, মানে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে একটা নতুন চিত্র আমরা লক্ষ্য করি। এখানে পুরোপুরি স্বাধীন আবার স্বাধীন না। সেটা কীরকম একটু ব্যাখ্যা করবেন? স্বাধীন না এই কারণে, আমি আমার সেলফ সেন্সরশিপে আমি ভুগছি, আমি ভয়ে আতঙ্কিত। আমি সবসময় কথা বলার আগে বা লেখার আগে আমি চিন্তা করি যে কার পক্ষে যাবে বা কার বিপক্ষে যাবে। সত্য বলাও সবসময় সহজ হয় না, এবং সত্য বলে আমাকেও মূল্য দিতে হয়েছে। তো সেই কারণে আমি জানি যে যে প্রশ্নটা আপনার মনের মধ্যে আছে, বা দেশের বা আপনার যারা অগণিত দর্শক এবং শ্রোতা যারা শুনছেন, তারাও তাদের মধ্যেও কৌতূহল আছে যে আসলে এই প্রশ্নের জবাবটা কি। আমরা তো সবই দেখছি স্বাধীন, তা না। সেলফ সেন্সরশিপ এমনভাবে আমাদের কাবু করেছে যে আমরা এখন কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা কি করতে পারি না। তার কারণ এর মধ্যে আবার সোশ্যাল মিডিয়ার এমন একটা প্রভাব, এখান থেকে আমরা মানে ঠিক করতে পারি না আসলে কোনটা সঠিক খবর। যে কারণে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাই কিন্তু একটা চাপের মধ্যে আছে। আর এইটার একটা অন্যতম কারণ হচ্ছে যে সেইভাবে মানে তথ্যের যে প্রতিযোগিতা, তো আগাম খবর দেওয়ার, এই ভিউ পাওয়ার, এইটা আমাদেরকে একটা মানে বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এখন এটার থেকে আমরা বের না হতে পারলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। তাহলে বৈশ্বিক গণমাধ্যম, বৈশ্বিক বাকস্বাধীনতা, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের বাকস্বাধীনতার এটার ভবিষ্যৎ কি? আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর? এটা নির্ভর করতেছে যারা শাসক, যারা রাজনীতি করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কথা বলেন, যুক্তরাজ্য, ভারত, এমনকি জাপানেও
সব সময় এখন যদি এই রাজনীতি না পাল্টায় তাইলে কিন্তু আরও খারাপ হবে, নিয়ন্ত্রণ চালু হয়ে যাবে সবচেয়ে বেশি। পৃথিবীর অনেক দেশে আছে যে কোনো স্বাধীনতাই নেই, চলছে গণমাধ্যম এক লাইনে একভাবে। আপনি তো রাশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা আশা করতে পারেন না, তো ঠিক সেই রকম হয়ে যাবে। নর্থ কোরিয়াতেও আশা করতে আশা পারি না। করা যায় না। তো সেইভাবে এখন এটা নির্ভর করছে রাজনীতির উপরে। রাজনীতি যদি এইভাবে পরিবর্তন না হয় তাহলে হয়তো আমরা সেটা কি রাজনীতির দয়া দাক্ষিণ্যের উপরে তাহলে আমাদের অনেকটা বাক তাই, স্বাধীনতা, ফ্রিডম এগুলো নির্ভর অনেকটা করছে? তাই সরকারের উপরেই তো নির্ভর করে। কারণ আমি তো লক্ষ্য করি, আপনি সরকার ছাড়া আপনি এটা কে এনশিওর করবে? সরকারই তো করবে। কারণ সরকার যদি বলে আমি এটা লিখতে দিব না, দেয় না, কারণ হলো আরেকটা কারণ হচ্ছে আমাদের অবস্থান যদি বলি, আমাদের দেশে সাংবাদিকরা নিজের পরিচয়টা ভুলে গেছেন। আগে দল পরে সাংবাদিক, এটা কখনো ছিল না। আগে ছিল আমি সাংবাদিক, পরে যদি দল তো করার কিছুই নেই এখানে। আপনি কাকে ভোট দিবেন এটা আপনি ডিসাইড করবেন মনে মনে। জহুর হোসেন চৌধুরী, মানিক মিয়া, সালাম সাহেব, অথবা আরও অনেকে, এমনকি নির্মল সেন নিজে একটা দল করতেন, কিন্তু লেখার সময় তার লেখার মধ্যে কোনোদিনই আমরা দলের কোনো প্রভাব খুঁজে পাইনি। তো সেটা তো নাই আজকাল। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন, 70-এর দশক থেকে। যদি আমাদেরকে একটু সংক্ষেপে যদি একটু বলেন যে দশক বাই দশক কিভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে। এবং আপনার আলোচনার সুবিধার্থে আমি একটা ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি। ফ্রিডম হাউসের একটা রিপোর্টে বলা হয়েছিল, ফ্রিডম হাউস প্রত্যেকটা দেশকে ফ্রিডম অনুযায়ী 3 ভাগে ক্যাটাগরাইজ করে। একটা আপনার নট ফ্রি কান্ট্রি, ফ্রি কান্ট্রি, পার্টলি ফ্রি কান্ট্রি। বাংলাদেশ 2 বছর ফ্রি কান্ট্রি হিসেবে ক্যাটাগরাইজড হয়েছিল। সেটা হচ্ছে 1992 এবং 93 সালে। 91 সালে যে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হলো, তারপরে 2 বছর ফ্রি কান্ট্রি হিসেবে ছিল। এরপর থেকে কিন্তু আপনার পার্টলি ফ্রি। আর এক সময় ছিল যখন বাকশাল হলো, ওই পিরিয়ডটাতে তখন বলা হচ্ছিল নট ফ্রি। তো বাকশালের যে রেজিমটা শুরু হওয়ার পরপরই তো আপনার জার্নালিজমের আপনার যাত্রা শুরু। তা আপনি যদি একটু দশক বাই দশক কিভাবে পরিস্থিতির অবনতি বা উন্নতি হয়েছে রেজিমগুলো ধরে যদি একটু বলেন। 71 যুদ্ধের শেষে জি, আমরা অনেকেই সাংবাদিকতায় আসি। আমি 72 সনে জয়েন করি বাংলার বাণীতে। 74 সনে একটি রিপোর্টের কারণে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিল জাসদ, জি, মানে থাকার কথা, হয়তো আপনার মনে না থাকতে পারে, আমি ইতিহাসে পড়েছি। ইতিহাসে পড়েছেন। তো সেটাতে ওই রিপোর্ট লেখার কারণে আমার মানে পরদিনই 18ই মার্চ 18ই মার্চ আমার চাকরিটা চলে যায়। আপনি তখন কোন পত্রিকায় ছিলেন? বাংলার বাণীতে বাংলা বাণীতে। চাকরি চলে যায়। এর আগের ঘটনা হলো সালাম সাহেব অবজারভার থেকে চাকরি হারালেন। এডিট সম্পাদক ছিলেন, জাদরেল সাংবাদিক, তিনি চাকরি হারালেন। গণকণ্ঠ বারবার বন্ধ হচ্ছিল, টলারেন্স লেভেল ছিল একদম জিরো বলতে পারেন ওই আমলে। আমরা তো আশা করেছিলাম যে 71-এর আগে যে সমস্ত কমিটমেন্ট বা যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ হবে, কিন্তু সেটা আমরা দেখিনি। এটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তারপরে হলো বাকশালের আগে এই 4টা সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো। তো আমি পূর্ব দেশে ছিলাম এই সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত, তখন তো আমি বেকার হয়ে গেলাম। তো অল্প দিন বেকার, তারপরে হলো 15 আগস্ট হলো, এরপর থেকে সংবাদপত্র আবার বের হতে শুরু করলো। মানে জিয়াউর রহমানের আমল শুরু হলো, খন্দকার মুস্তাকের আমল মুস্তাকের আমল থেকে শুরু হলো। আমি সংবাদে জয়েন করলাম। তো সংবাদে থাকা অবস্থায়ও আমার 2বার অ্যাক্রিডিটেশন একদম বাতিল করে দেওয়া হলো। একটা রিপোর্ট আমি লিখেছিলাম সংবাদে, এখনো আছে, ব্যানার হেডলাইন ছিল, মন্ত্রীরা ঘুষ খাবেন না, তথ্য পাচার করবেন না, মন্ত্রী পরিষদে সবাই কোরআন শরীফ নিয়ে শপথ। এটা ছিল জিয়াউর রহমানের আমলে। পরদিন দাউদ খান মজলিস ছিলেন তখন প্রেস অ্যাডভাইজার, তিনি ডেকে পাঠালেন এবং তিনি বললেন এই সূত্রটা কী, কীভাবে তুমি খবরটা পেয়েছ। অনেক সিনিয়র জার্নালিস্ট ছিলেন। আমি তো তখন এই সূত্র তো বলবো না, কিন্তু কবির সাহেবকে বললেন ফোন করে, সম্পাদক কবির সাহেবকে, আহমেদুল কবির, আমাকে বললেন যে এটা তো সবাই এতটা বেশি অ্যানয়েড হয়েছে,
পত্রিকার উপরে না, আসলে আমাদের কলিগদের উপরে, যে কারা এই খবরটা প্রচার করলো। যারা শপথ নিল এই তথ্য প্রচার করবে না, তাহলে এই শপথ নেওয়ার অর্থটা কী? এবং আমরা বের করতে চাই কারা করেছিল। তুমি চেষ্টা করো তোমার রিপোর্টার তোমাকে বলে কিনা। কিন্তু তখন বজলু ভাই ছিলেন, যে জীবিত ছিলেন, বজলু ভাই নিউজ এডিটর ছিলেন। বজলু ভাই বললেন যে কোনো অবস্থাতে আমরা সোর্স বলবো না, কিন্তু ঘটনা সত্য না হলে তাদের ক্লারিফিকেশন দিতে বলেন। তো ঘটনা সত্য, সেই কারণে দেয় নাই, ওইটুকু দেখে নিয়ে গেল। তারপর আমি গেলাম ইত্তেফাকে। তো ইত্তেফাকে যাওয়ার পরে তো বড় কাগজ সবচেয়ে বেশি চলে। ওখানে তো মানে 3,000 3,500 রিপোর্ট আমার কিল হলো। এটা আমি টেলিভিশন ইন্টারভিউতে বলেছি ওই সব এরশাদের পতনের পরে। তখন কি এরশাদের শাসনামল চলছে? কোনো রিপোর্টই ছাপা হইতো না অনেক সময়, অনেক ক্ষেত্রে আর কি। তো অনেক ঝামেলা ছিল। যাই হোক, তারপরেও কিছুটা লেখা যেত মাঝে মধ্যে আর কি। আর প্লাস আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী হয়ে গেলেন, তখন তো নিয়ন্ত্রণ আরও সেলফ সেন্সারশিপ চালু হয়ে গেলো, যে আমরা তো ওনার লিখতেই পারলাম না। তো তখন ওই বাইরের কাগজগুলোতে লেখালেখি আমি করতাম। খবরের কাগজ নামে একটা সাপ্তাহিক কাগজ, যেটা বন্ধ হয়েছিল আমার রিপোর্টে, যে দুর্নীতিপরায়ণদের উল্লাসের নৃত্য এরশাদের জমানায়। তো ওইটার কারণে তো আমার সব কিছুই মানে আমার উপরে হুলিয়া জারি হলো, পত্রিকা বন্ধ হলো। তারপরে আমার বাড়ি অ্যাটাক হলো। এরশাদ সাহেব আমার গাড়ি মির্জাপুরে নিয়ে ভেঙে দিলেন, ফেলে দিলেন ব্রিজের উপর থেকে। আপনি তখন কোথায়? আমি ইত্তেফাকে। না, দেশে ছিলেন নাকি? না, আমি তখন দেশে। আর ওই প্রথম দিকে যখন ঘটনাটা ঘটে তখন আমি ছিলাম মদিনায়, ওই হাফরুল বাতেনে, সৌদি আরবের ওই যে ফার্স্ট যুদ্ধ যেটা শুরু হলো, জি, প্রথম উপসাগরীয় যুদ্ধ, সেটা আমি কভার করতে গিয়েছিলাম। লম্বা হিস্ট্রি। তো সেটা দেশে ফেরার পরেই এই অবস্থা হলো। তখনও গুলিয়াটুলি জালি হওয়ার পরে এরশাদ সাহেবের কী হলো যে কোনো অবস্থাতেই এটাকে কি করা যাবে না, এটা এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে, আর নাহলে জেলে যেতে হবে। আমার 17 ঘন্টা আটকাইল, নিয়ে ডিজিএফআইয়ের ওই অন্ধকার যে ঘরটা, যেটা পরবর্তীকালে ওই এখন নতুন নাম হয়েছে আয়নাঘর। আয়নাঘর। তখন আয়নাঘর ছিল না, বাট এটা ছিল, সেল ছিল। সেল ছিল। তো পত্রিকা বন্ধ হওয়ার পরে আমরা মানে খবরের কাগজের, মানে আজকের কাগজ যেটা ছিল, খবরের কাগজের পক্ষ থেকে আমরা আদালতে যাওয়া হলো। আদালতে তখন বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন প্রধান বিচারপতি। তিনি রায় দিলেন, যেটা এটা আমাদের পক্ষে রায়টা গেল। এবং আজকে যে স্বাধীনতা আমরা ভোগ করি, এটা কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কারণে। কিন্তু অনেকেই এটা মনেও করে না, বা জানেও না হয়তো, বা আর জানলেও হয়তো এটা কী করে না। কিন্তু উনি কিন্তু এই ফ্রিডমটা, যেটা আগে যে নিয়ন্ত্রণ ছিল প্রত্যেকটা ধারার, কিন্তু সব কটা কিন্তু উনি এসে ফার্স্ট এই স্বাধীনতা এনশিওর করেছেন। বিশেষ ক্ষমতা আইন দিয়ে তো আগে কোনো পত্রিকাই বের করা যেতে পারতো না, এরকম অবস্থা ছিল। এই ধারাগুলো তিনি সংশোধন করেছেন। তারপরে হয়তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। পরে ইত্তেফাকে থাকা অবস্থাতেই ওই একটা বিমান বাহিনীর একটা ইতিহাস, আগস্ট মাসের পরে এই যে পাল্টা অভ্যুত্থানের সময় 3 নভেম্বরে কি হয়েছিল, এটার বিমান বাহিনীর ইতিহাসে ওই বইতে একটা চ্যাপ্টার ছিল। তো যেহেতু বইটা বাইরে যায় নাই, বইটা তাদের মধ্যেই, তো ইতিহাস তাদের, এইটা কোনো ক্লাসিফাইড ইনফরমেশন না, যেটা আমি প্রকাশ করতে পারবো না। ইত্তেফাকে ছাপা হলো এই রিপোর্টটা, বিবিসি ক্যারি করলো। এর পরের দিন তো বিপদ, আবার আমার অ্যাক্রেডিটেশন একদম বাতিল, আবার ঝামেলা, আবার আমাকে 7 দিনের জন্য সাসপেন্ডও করা হলো। এই কারণে আমি বই থেকে রিপোর্ট করেছি, আমি কোনো বাইরের থেকে কোনো কিছু করি না, তাদের ডকুমেন্ট থেকে। এই ছিল অবস্থাটা, নানা ঝামেলা। 91 পর থেকে একটু সুবাতাস বইতে শুরু করলো। 94 সালে তো আমি তো আবার বিএনপি যখন ক্ষমতায়, তখন তো আমি জেলে গেলাম 94-এ একটা রিপোর্টের কারণে। রিপোর্টার ছিল সিরাজুল ইসলাম কাদির, পরে রয়টার্সের ব্যুরো চিফ। রিপোর্টটা কি ছিল? এটা ওই ফিনান্সিয়াল একটা রিপোর্ট ছিল। এটা মুর্শাদ খান সাহেবের বিপক্ষে গিয়েছিল, উনি মামলা করেছিলেন এবং আমি জেল গেলাম। তারপরে তো অনেক কাহিনী, যাই হোক। তো 94-এ
তো একের পর এক ঘটনা ঘটতে ছিল আর কি। এরপরে 95-এর 94-এর পরে আবার ঝামেলা, যখন 2001-এ যখন সরকার মোটামুটি একটা ফ্রিডমটা একটু কিছুটা আমরা পেলাম, তো এখন আবার হইল কি, তখন আবার ওই মালিক পক্ষ আবার তখন কাগজে রিপোর্ট দিতে চাইতেন না। সরকার যতটা না চাইতো, মালিক পক্ষের ইন্টারেস্ট তখন বেশি, ইন্টারেস্ট বেশি ছিল। যুগের পাল্টায় তো পরিবর্তন হয়। আমি তখন এরপরে আমি ইত্তেফাক ছাড়লাম, 92-তে আমি পত্রিকা বের করলাম, বাংলা বাজার পত্রিকা। অনেক ঝামেলা, যাই হোক বেশি দিন আমি এই পত্রিকাটা ধরে রাখতে পারিনি। মানব জমিনে আসার পরে তো অনেক ইতিহাস, অনেক, যে মামলাটার কারণে যেটা আমি আদালত অবমাননার মামলা যেটা হয়েছিল, সেই মামলাটা তো বাংলাদেশের ইতিহাসে সবাই কিন্তু মানে নিজে হাত জোর করে ক্ষমা চায়, আদালতে মানে কি করতে পারে না। হোসেন মোহাম্মদ এরশাদ কথা বলেছিলেন বিচারপতি লতিফুর রহমান সাহেবের সঙ্গে ফোনে একটা মামলার রায়ের আগে। এটা খুবই গর্হিত কাজ, সেটা নিয়ে আমরা রিপোর্ট করেছিলাম রূপক করতে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট, শেখ হাসিনা তখন ক্ষমতায়, 96 থেকে 2001 এর মধ্যে মামলাটা হল। মামলাটা এরপরে যেহেতু আদালত পাড়ায় গসিপ যে এইরকম হয়েছে, এইটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অর্ডার দিলেন যে অবশ্যই মানহানি মামলা করতে হবে। তো আদালতে মামলা হলো সরকারের পক্ষে, তো আমাদেরকে আদালতে তলব করা হলো। তলব করার পরে আমাদের তখন আদালত বলল যে প্রমাণ হাজির করতে হবে, আর নাহলে তো বিকল্প পত্র জেলে যেতে হবে। তো আমার লয়ার ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ। আমি তাদের কাছে গেলাম, তারা বললেন, ইশতিয়াক সাহেব আমার কথা শুনিয়ে বললেন যে যদি প্রমাণ থাকে তাইলে কোর্টে দাঁড়াবো, আর না হলে তো আপনি যাই সহজ সরল ভাষায় মাপ চাইবেন। আমি বললাম প্রমাণ আছে। বললেন কী প্রমাণ আছে? বলে আমার কাছে টেপ আছে। তো টেপ আমি শোনালাম দুজনকে। আর আজকের যিনি অ্যাটর্নি জেনারেল, উনিও তখন ওই চেম্বারে কাজ করতেন। সবাই শোনার পরে ইশতিয়াক সাহেব বললেন যে এবার পাওয়া গেছে, দেখা যাক কী হয়। তা আমরা কোর্টে জানালাম, কোর্টকে বলা হলো যে আমরা প্রমাণ হাজির করব। ডেট যেদিন নির্দিষ্ট তারিখ, ওই তারিখে আমরা হাজির হলাম। তখন ভয় ছিল যে রাস্তায় কোনো কারণে যদি নিয়ে যায়। 3টে কপি করলাম, 3 জায়গায় 3জন রিপোর্টার নিয়ে 3 দিক থেকে মুভ করে, এবং হাজির হইল কোর্টে সবাই, আমি সহ সবাই হাজির হইলাম। হাজির হওয়ার পরে আমি বললাম যে এই তো কোর্টে বড় বড় জাজের লয়ার ছিলেন এবং বড় বড় বিচারপতিগণ ছিলেন। শোনার পরে তারা বললেন যে আধা ঘন্টার জন্য কোর্টের কার্যক্রম মুলতবি। কেন মুলতবি? আমরা শুনব টেপে কী আছে। টেপ তো বানানো হইতে পারে, এটা সেটা, যদিও তখন এই অবস্থা ছিল না, তখন বানানো যেত না। যাই হোক, শোনার পরে তারা কনভিন্স হইলেন যে এটা এরশাদ সাহেবের গলা এবং বিচারপতি লতিফুর রহমানের গলা। বিচারপতি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করলেন। পদত্যাগ করে চলে গেলেন। মামলা চলতে থাকলো। মামলার রায় হলো ফানি রায়। এরশাদ সাহেবের 6 মাসের জেল, আমার 1 মাসের, আর আমার সম্পাদক মাহবুবা চৌধুরীর হলো 1 দিনের জেল। অনেক দিন আগের ঘটনা, 2 দশক হয়ে যাচ্ছে। আদালতে আমরা অ্যাপিল করেছিলাম, এটা পরে আছে। এরশাদ সাহেব মারা গেছেন, লতিফুর রহমান সাহেবও মারা গেছেন। এই হচ্ছে বাংলাদেশের, এটা এখনো পেন্ডিং আছে। আছে। তাহলে বাংলাদেশে আর গত 10 বছরে, 14-15 বছরে যা ঘটছে সেটা তো আমরা সবাই জানি। তাহলে বাংলাদেশের প্রেস ফ্রিডম বা বাক স্বাধীনতার পথ কখনোই মসৃণ ছিল না, একদমই না। তাহলে ভবিষ্যৎটাও এখন কারণটা আমি বলি, কারণটা বলতে পারি না, আমি নিজের কারণেই বললাম। কারণটা হচ্ছে আমরা
আমরা সাংবাদিকরা। আমার গাড়ি যখন মির্জাপুরে নিয়ে ভেঙে দিল এরশাদ সাহেবের লোকজন, প্রেস ক্লাবে যাওয়ার পরে আমার বন্ধুরা বললেন, কেন, কী কারণে বা এই রিপোর্ট লিখতে চান? এই ছিল এই, যদি আমরা সম্মিলিতভাবে এটা মোকাবেলা করতাম তাইলে কিন্তু ফ্রিডমটা এনশিওর হইতো বহু বছর আগে। এখন কি আমরা সম্মিলিতভাবে প্রেসের উপরে, ফ্রি স্পিচের উপরে যে থ্রেডগুলো আছে, আক্রমণগুলো আসছে, এখন কি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারছি? না, কোথায় পারছি না তো। আমরা 2 ভাগে বিভক্ত, কখনো 3 ভাগে বিভক্ত। 2টা পত্রিকার উপরে হামলা হামলা হয়েছে, হলো, আগুন তাই দেওয়া হয়েছে। যদিও মানে ধরেন আমরা মানে সম্পাদক পরিষদ বা নওয়াবের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, আমরা সবাই একাত্মতা ঘোষণা করেছি, আমরা কথা বলেছি, কিন্তু আমরা তো সেটা করতে পারি নাই। আমাদের যেটা করা উচিত ছিল, রাস্তায় তো আমরা দেখি নাই, আমাদের কোনো প্রতিষ্ঠান তো রাস্তায় আর নামে নাই, এটা তো নামা উচিত ছিল, সেটা করে নাই। যাই হোক, তারপরও বলবো, এটা শেখ হাসিনার জমানায় হইলে হয়তো এটা কিছুই হইতো না, কারণ এরকম পরিস্থিতি ছিল, ভয়ে কেউ আর কথাই বলতেন না। ভয় না, শুধু এটা বলবো কি নিজের উপরে আসে, এই সবাই সুবিধা নেওয়ার জন্য এক লাইনে মানে সবাই, সাংবাদিকতাটাকে আমরা দূষিত করে ফেলেছি কি? একদম টোটালি। আমি বলি তো, এই ঢাকা শহরে আপনার পানের দোকান দিলেও 20,000 টাকা 30,000 টাকা রোজগার করা যায় মাসে, অনেকেই করে। তো সেখানে সাংবাদিকতায় আসলাম কেন? আমি আমার ছেলেদের বলি যে, ভাই তোমরা আসলা কেন, কী কারণে? এখন কি সেলফ সেন্সরশিপ হয়েছে, আর আরেকটা সাংবাদিকতাকে শেষ করে দিচ্ছে অনলাইন আমি বিরুদ্ধে বলছি না, আমি অনলাইন চাই, অনলাইন দেখে সে রিপোর্টে না গিয়ে রিপোর্ট লিখে দিচ্ছে, কপি পেস্ট। এটা খুব ডেঞ্জারাস, এটা চিন্তাই করতে পারবেন না সবাই। ওই কাগজটা যখন টিভিএস যদি এটা কোনো কারণে একটা রিপোর্ট ভুল হলো, তাইলে আরেকটা কাগজ যখন টিভিএসকে কপি করতেছে সেও ভুল করলো। তো এই জন্য হয় কি, এখন কম্পিটিশন, কার আগে কে দিবে, এই কম্পিটিশন করতে যাইয়া আজকে সবচেয়ে বড় সমস্যার মধ্যে আমরা আছি। এখান থেকে বের হবো কীভাবে আমি জানি না। তারপরে তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরও বিপদ, হ্যাঁ, তা তো হচ্ছে। এই নির্বাচনের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে তো হাজির হচ্ছে। এটা কিভাবে মোকাবেলা করা যাবে? অবশ্যই মোকাবেলা করা যায়। ওই তো বললাম, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাইলে সম্ভব। অনেক পাকিস্তান আমলে বা বাংলাদেশ আমলে পত্রিকা বন্ধ থাকে নাই, এরশাদ সাহেবের পদত্যাগের দাবিতে বা ওই সময়কার ঘটনাবলীর প্রতিবাদের দাবিতে পত্রিকা বন্ধ ছিল। আজকে আমি যদি প্রস্তাব দেই কোনো মিটিংয়ে, ইম্পসিবল, এটা কেউ করবে না, যার সাথে চলে গেছি। আসলে আমাদের লক্ষ্যটা থাকতে হবে যে আমরা প্রেস ফ্রিডম চাই কি না। প্রেস ফ্রিডম যদি চাই তাহলে আমাদের লড়তে হবে। কোনো সরকার আপনাকে দিবে না, দিতে পারে না, এটা যত গণতান্ত্রিক সরকারই হোক, সে আপনাকে লিখতে দিবে, কিন্তু আপনাকে তো কথা বলতে হবে। সবার কি, আমাদের যে ইতিহাসের আপনি যে বর্ণনাটা দিলেন, উগান্ডার স্বৈরের শাসক ইদি আমিন, তার একটা খুবই নটোরিয়াস কমেন্ট আছে, কোট আছে, সেটা সারা দুনিয়া জুড়েই প্রেস ফ্রিডম নিয়ে লেখালেখি করেন যারা স্টাডি করেন, কোটটা ইউজ করেন। দেয়ার ইজ ফ্রিডম অফ স্পিচ বাট আই কান্ট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। পরে কি হবে সেইটাই তো আসল মূল বিষয়। আমি লিখলাম, ফ্রিডম আছে আমার, লিখলাম, পরের দিন কি হবে কিছু বললেন, পরের দিন কি হবে, ফ্রিডমটা কি আছে? না, আমি এই আমলে ধরেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনি নিশ্চয়ই জানেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আমি এটা রিপোর্ট করেছিলাম। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নাই, হ্যাঁ, কথা বলার সময় কথা বলে আমি এটা রিপোর্ট করেছিলাম। কিন্তু এরপরে আমার অনেক ঝামেলা গেছে, অনেক ঝামেলা। শেখ হাসিনার জমানায় আমি 8 মাস দেশের বাইরে ছিলাম। তারপরে যে 5ই আগস্ট দেশের পরিবর্তন হলো, অভ্যুত্থান হলো বা বিপ্লব হলো, সেখানে আমি 2 তারিখে আমাকে চলে যেতে হয়েছে দেশের বাইরে। কারণ আমাকে বলা হয়েছে হয় দেশে থাকলে জেলে, আর না হইলে আপনাকে ওই বিদেশ যেতে হবে। আমি বিদেশেই চলে গিয়েছিলাম। কিন্তু এই হলো অবস্থা। তো ওই যেটা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে যে রিপোর্ট করেছিলাম, সেই রিপোর্ট নিয়ে কী পরিমাণ ঝামেলা হয়েছে এটা কি নেই। তা আমি একাধিকবার, আমাকে বলা হয়েছে, আমি একাধিকবার চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমাকে দেখান, অথবা আদালতে যান, মামলা করেন, শো করেন যে আমাকে, যে উনি পদত্যাগ করেছেন, আপনাদের কাছে দালিলিক কোনো প্রমাণপত্র আছে কিনা। আসলে তো নাই, সত্য। তাহলে কিন্তু এটা ওই যে রেফারেন্স দিয়ে এটা কভার করা হয়েছে।
তাহলে এখন আপনার মোস্ট ইম্পর্টেন্ট থিং ফ্রিডম আফটার স্পিচ। এটাই তো। আমাদের সংবিধানে তো ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেসের গ্যারান্টি দেয়া আছে, কিন্তু ফ্রিডম আফটার স্পিচের কোনো গ্যারান্টি নেই। একদম নাই। এই গ্যারান্টিটা কে এই গ্যারান্টিটা কেউ তো দিবে না। আমি তো বললাম যে আপনাকে এটা আদায় করতে হবে, লড়াই করতে হবে, এটা বলতে হবে। এই যে নতুন সরকার আসে যায়, সরকার আসে সরকার যায়, অবস্থা তো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না বললাম তো। এই কী করে ধরেন আপনার শেখ হাসিনা 15 বছরের বেশি সময় ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি সম্পাদকদের দেখেছেন মাত্র 2 দিন শুরুর দিকে। এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র একবার সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন। চিফ অ্যাডভাইজার। ইয়েস। তার মানেটা কী হলো? তো মানেটা হলো যে এরা এই ক্ষমতায় কিছুদিন আসার পরেই তারা প্রেসের ব্যাপারে তারা খুব বিভিন্ন দেশের সরকার প্রধানরা, সেটা প্রধানমন্ত্রী হোক বা প্রেসিডেন্ট হোক, তারা কিন্তু প্রেস কনফারেন্স করে, যেখানে আপনারা সম্পাদক বা যারা রিপোর্টার তারা প্রেস কনফারেন্স কাভার করে, বিভিন্ন রকমের প্রশ্ন করেন। গত 16 মাসে আমাদের এখানে কি এরকম আমি দেখি নাই, হয় নাই তো, একটাও হয়নি। যেমন বলা হয়ে থাকে নরেন্দ্র মোদিও নাকি কোনো প্রেসকে ফেস করেননি, তিনি কোনো প্রেস কনফারেন্স করেন না। অনেকেই আছে, অনেকে আবার করেন। তাহলে এখন আমাদের গণমাধ্যম যেটা বলছেন, গণমাধ্যম আসলে মুক্ত না, একদম না। মুক্ত সাংবাদিকতার পরিবেশও নেই এখন, নানা কারণে নেই। মব কালচার, যেটা মব ভায়োলেন্সের কারণে তো কেউ রিপোর্ট লিখতে পারে না। আমি 50 বার চিন্তা করি রিপোর্ট কোনটা দিব কি দিব না। আমি নিজেই বোধহয় কয়েকশো রিপোর্ট গিল করেছি এখানে। সেটা তাহলে বাক স্বাধীনতার ক্ষেত্রেও তো একই, মানুষ কথা বলার আগে, সিভিল সোসাইটির লোকজন কথা বলার আগে তারাও চিন্তা করে। অবশ্যই। তাহলে মুক্ত পরিবেশের ঘাটতির কথা আপনি বলছেন, গণতন্ত্র না থাকলে, গণতন্ত্রের না থাকলে যেটা হয়। তাহলে এখন যেমন আমরা বলছি, যেটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনটাকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক নির্বাচন করার ঘোষণা সরকারের পক্ষ থেকে আছে। তাহলে বাক স্বাধীনতার যেখানে ঘাটতি আছে, প্রেস ফ্রিডমের ঘাটতি আছে, সেখানে এইরকম একটা সর্বকালের সেরা ও ঐতিহাসিক নির্বাচন করা সম্ভব কিনা? কারণ পলিটিশিয়ানরা যা বলছে এটা যদি ভেরিফাই করার দায়িত্ব একটা বড় বর্তায় মিডিয়ার উপরে। এখন যে পরিবেশ আছে তাতে সম্ভব না। যদি পরিবেশ পাল্টায় তাহলে সম্ভব না। এই কারণে বলছি যে এখন তো প্রশাসন বা সরকার যেভাবে সিদ্ধান্ত নেবেন, অনেক ক্ষেত্রে যেমন নির্বাচন হচ্ছে, ভোট কেন্দ্রে জাল ভোট হচ্ছে, কিন্তু সেটা রোধ করবে কে? রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিসাইডিং অফিসার। তো তারা যদি কোনো দলভুক্ত হন, যে কোনো দলই হইতে পারে, তো তাইলে কী হবে? তাইলে তো ওইখানেই থেকে যাবে, পরিবেশটা তো পাল্টাবে না। ধরেন রেজাল্ট হইতে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হলো, বাস্তবের সঙ্গে এটার কোনো মিল নেই। তাহলে এটা এক্সপোজ করার দায়িত্ব তো মিডিয়া সেটা করতে পারবে কি না? মিডিয়া যদি করতে পারে তাইলে একরকম, আর যদি করতে না পারে তাইলে তো যা হবার হবে। যত আয়োজনই আপনি করেন না কেন, যে আমরা এইটা যদি এখন এক্সপোজ করতে না পারে, আপনি যেটা বলছিলেন, যদি সবাই সম্মিলিতভাবে না দাঁড়ায় প্রেস ফ্রিডমের পক্ষে, তাহলে যে সারেন্ডারটা করা হচ্ছে, এই সারেন্ডার অবস্থায় কি মিডিয়া কন্টিনিউ করবে? আরও খারাপ হতে পারে। কোনো শাসকই তো আপনার প্রেস ফ্রিডম দেয় না। এটা আমি বলতে টায়ার্ড হয়ে যাচ্ছে। এই কারণে যে কোনো শাসক, কেউ কি চাইবে যে তার সমালোচনাটা হোক? এত উদার তো কেউ নাই পৃথিবীতে, কোনো সরকারই নাই। বৃহত্তম দেশ বা আমাদের পাশের বাড়ি ইন্ডিয়া, ভারত, তো সেখানে তো সেটা নেই। সেখানে আমাদের ভবিষ্যৎটা কি আসলে খুবই ডার্ক, গ্লুমি? ভবিষ্যৎ ডার্ক তো বটেই। যদি এই পরিবেশ চলতে থাকে, এটা যদি না পাল্টাতে পারে হয়তো বা, যদি রিভলিউশন হয় একটা। কিন্তু বিশ্বব্যাপী যেটা বলছেন 10% ডিক্লাইন এই যে প্রেস ফ্রিডমের ব্যাপারে, এটা আমার মনে হয় আর একটু বেশি হবে। অনেক দেশেই এখন এই অবস্থা চাপে। আমাদের এখানে একটা অভ্যুত্থান তো হয়েছে 5ই আগস্টে, এবং অভ্যুত্থানে এক্সপেক্ট করা হয়েছিল আমরা ফ্রিডম পাবো। হ্যাঁ, অভ্যুত্থানে তো অনেক কিছুই ছিল, আমরা কি পেয়েছি? এই মব ভায়োলেন্সের কারণে আপনি বলেন, আপনি নিজের মধ্যে 50 বার চিন্তা হয় যে এই রিপোর্টটা আমি লিখলাম, কাল সকালবেলা আমার অফিস নিরাপদ থাকবে কিনা। ব্যক্তি নিরাপদ না, কিন্তু আমি চিন্তা করি অফিস নিরাপদ কিনা, অফিস আমাকে ডিফেন্ড করতে পারবে কিনা, আর অফিসটাই তো আক্রমণ হয়ে যাচ্ছে, গোটা অফিস আক্রমণ হয়ে যাচ্ছে। প্রথম আলো, ডেইলি স্টারের উপরে এইরকম হামলা হবে, এটা তো আমি অন্তত চিন্তাও করি নাই, ভাবিও নাই, আমার কল্পনার মধ্যেও নেই। তখন কী করবেন? এটা তো হইলো একটা ছিল যে আগে চাকরি চলে যাবে, সাসপেন্ড হব,
এটা একটা ভয় ছিল যে ঠিক আছে আমার চাকরি চলে গেল, ঠিক আছে, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, আমি তো বহুবার পেয়েছি। হ্যাঁ, তো সেই কারণে এটা ফেস করলেন একভাবে, কিন্তু আমি যে একটা পত্রিকার অফিস আমি অ্যাটাক করতেছি, এইটা রাষ্ট্র কোনো অ্যানসার কি করতে পারেন, নিরাপত্তা দিতে পারে না। সম্মিলিতভাবে এটার মোকাবেলা করার কথা বলছেন। জি, সম্পাদক পরিষদ এবং নোয়াবের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে, জানুয়ারিতে তারা ঢাকায় একটা সমাবেশ করবেন পেশাজীবীদের, সাংবাদিকদের নিয়ে এসে। তো এইটা করলে কি একটা কোনো ইম্প্যাক্ট পড়বে বলে? না, ইম্প্যাক্ট তো হবেই, আপনাকে কথা বলতেই হবে। আপনি কথা না বললে, আপনি যদি কথা বলতে 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 একটা জিনিস আসবে, শাসকরা যারা ক্ষমতায় আর থাকবেন তারা একটা চাপের মধ্যে থাকবেন, কিন্তু সেটা যদি আপনি কথা না বলেন আপনার রাজনৈতিক স্বার্থে, এটা সরকার বদলায়, আমরাও বদলে যাই। যেমন এই যে আপনি সেলফ সেন্সরশিপের কথা বলছেন, এই কারণেই কিন্তু আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে, আপনাকেও অবশ্যই জিজ্ঞেস করে যে আসল খবর কি, মানে পত্রিকায় যেটা লিখেছি, রিপোর্টে যেটা লিখেছি, এর বাইরেও বোধহয় আরো খবর আছে যেটা আমরা লিখি নাই। তাহলে এই মিডিয়ার উপরে যে আস্থাটা থাকার কথা, সেই আস্থাহীনতাও তো মিডিয়ার উপরেও বিরাজ করছে, যে মিডিয়া আসলে সবকিছু বলে না। এটা স্বাভাবিক, মানুষ বুঝতে পারে যে কতটুকু, তারপরেও অনেক কিছু লেখা যায় এখন, এটাও স্বীকার করতে হবে। তারপরেও ফাঁকে বিভিন্নভাবে কিছু রিপোর্ট লেখা যায়, আগে যাইতেই না যাওয়ার থেকে এখন যাচ্ছে, এটাই। এর থেকে ভালো অবস্থা যদি তৈরি করতে হয় তাইলে আপনাকে এখানে লড়াই করতে হবে। তো এখন আপনার নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি দেখতে পাচ্ছেন, রাজনৈতিক নেতাদের বক্তৃতা, বিবৃতি, আমরা মিডিয়া যেভাবে কাভার করছি, তাতে কি মনে হয় আগামী দিনগুলো আমাদের কেমন হতে পারে মিডিয়া প্রেস ফ্রিডম, বাক স্বাধীনতা? বিশেষ করে বিএনপি বড় পার্টি, তারা তো প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই যে তারা এটা আমাদের সেই মুক্ত স্বাধীনতা, মানে মুক্ত সংবাদ মাধ্যম অথবা বাক স্বাধীনতা, এটা নিশ্চিত করবেন। সেটা যদি নিশ্চিত করা হয় তাইলে আলহামদুলিল্লাহ ভালো হবে। ফেব্রুয়ারিতে নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে অ্যাজ এ মিডিয়া প্রফেশনাল হিসেবে, অ্যাজ এ এডিটর হিসেবে আপনার এক্সপেকটেশন কি থাকবে? কোন দিকগুলোর একটু প্রায়োরিটি বেসে মিডিয়া বাক স্বাধীনতা এগুলো এনশিওর করার জন্য? আমাদের অভিজ্ঞতায় আমি বলি রিটন, আপনি নিজেও জানেন, আমাদের অভিজ্ঞতা, এই সাম্প্রতিক অভিজ্ঞতাটা হচ্ছে দুঃখজনক। যারা এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন তারা হয় যেন সরকারের স্পোক্সপারসন, যত রকমের মানে কি আর কি কুৎসা রটানো, বক্তৃতা, রাজনৈতিকভাবে একে অপরকে ঘায়েল করা, এটা হয়ে যায় তথ্যমন্ত্রীর কাজ। তথ্য মন্ত্রণালয় যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যটা উনি বাস্তবায়ন করার কোনো উদ্যোগ নেন না। এটা হয়ে যায় রাজনৈতিক দলের বা যে সরকারি আসুক সে তার একটা প্রায়োরিটির মধ্যে। এটা পৃথিবীর বহু দেশে এখন এই মুহূর্তে অল্প কয়েকটা, হাতে গোনা কয়েকটা দেশে তথ্য মন্ত্রণালয় আছে, আর পৃথিবীতে কোথাও তথ্য মন্ত্রণালয় নেই, আমেরিকাতে নেই, ব্রিটেনেও নেই। এটার কারণ কি? এরা আসার পরেই এটা অনুগত বাহিনী তৈরি হয়, সাংবাদিক, সংবাদকর্মী তৈরি হয়। তাহলে আপনি সাজেস্ট করতে চাচ্ছেন যে নতুন সরকারে যদি বিএনপি ক্ষমতায় আসুক বা যে দল আসুক, এই ইনফরমেশন মিনিস্ট্রিটা, আমি এটা না থাকার পক্ষে। আপনি মিডিয়া রিফর্মসের উপরে কিছু কমিশন হইতে পারে বা অন্য কমিশন হইতে পারে, কমিটি হইতে পারে, এরা দেখবে। আপনি বললেন আইন শৃঙ্খলার ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, কেউ যদি আইন ভঙ্গ করে, তাহলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজটা কি? এটা কি ওই খালি ওই কিছু বিজ্ঞাপন, কারে কোথায় সাপ্লিমেন্ট দেওয়া যাবে, রাজনৈতিক কারণে যাকে বাদ দেওয়া হবে, তো রাজনৈতিক কারণে কি দিয়া ওই কাজটা তথ্যমন্ত্রী করলেন? আমি মনে করি যে তথ্য মন্ত্রণালয় বলতে কিছু রাখার প্রয়োজন নেই। এটা একটা কমিশন বা কমিটি এটা রিভিউ করতে পারে, দেখতে পারে। ল মিনিস্ট্রিকে আপনি কাজে লাগাইতে পারেন, আইসিটিকে লাগাইতে পারেন। এখন তো তথ্যমন্ত্রীর কাজ তো ওই প্যারিসে বসে বা আমেরিকায় বসে কে কী বললো এই কাজ করার জন্য তো একটা মন্ত্রণালয় হওয়ার কোনো কারণ নাই। এটা তো ইন্টেলিজেন্স দেখতে পারে। সেই পরিবর্তনটা হয়েছে, এটা এই মুহূর্তে একটা বড় পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করেছি, যেটা বলতেই হবে, সেটা হচ্ছে যে আগে এজেন্সি ডেকে নিত, বহুবার এজেন্সির দরবারে আমাদের যেতে হয়েছে। 2.5 ঘন্টা পর্যন্ত আমাকে এয়ারপোর্টে দাঁড় করে রাখছে, একদম কোনো চেয়ার টেবিল কিছুই নাই, দাঁড় করে রাখছে। সেই ঘটনা তো আমি ফেস করে আসলাম। এখন যেটা হতে পারে যে
এখন তো আমরা এইটুকু তো আর কেউ এসে বলে নাই, কোনো ইন্টেলিজেন্সে ফোন কিন্তু আপনি অল অফ করে বলতে পারি যে আপনাকে কেউ ফোন করে নাই। এটা কিন্তু আন্দোলনের ফসল, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এইটাও আমরা ধরে রাখতে পারবো না। কেন পারবো না? আমাদের মধ্যে এই যেটা আমি বললাম, অনেকেই কে কাকে কোন পোস্টিং দিতে হবে, কোথায় কে কোন প্রেসের লোক যাবে, এই 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 কমিশনে যেতে হবে, এই কমিটিতে থাকতে হবে, সুযোগ সুবিধা নিতে হবে, বাইরে যেতে হবে, এই চিন্তা করলে তাইলে আমরা যে আদর্শ যে আদর্শের জন্য বা যে কারণে আমরা প্রেস ফ্রিডমটা চাই, সেটা উদ্দেশ্য সফল আমাদের হবে তো না। আরেকটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ প্রেস কাউন্সিল। হুম। প্রেস কাউন্সিলের আইনে বলা আছে যেটা হলো সংবাদপত্রের স্বাধীনতার রক্ষা, টু সেফগার্ড ফ্রিডম অফ দ্য প্রেস, এটার জন্য প্রেস কাউন্সিল কাজ করবে। এই সাম্প্রতিক ঘটনার সময়ে বা আগেও কখনো কি যখন সংবাদপত্রের স্বাধীনতার উপরে, মুক্ত গণমাধ্যমের উপরে যখন কোনো থ্রেট আসতো, অ্যাটাক আসতো, তারা কি কখনো কোনোদিন কিছু বলেছে, করেছে? তার তো ছোটো জগন্নাথ, তাহলে এরকম তাদের তো কোনো ক্ষমতা নাই, এরকম একটা এটা মন্ত্রণা। এই জন্য বললাম যে এই প্রতিষ্ঠানগুলো যদি কাজ করতে হয়, প্রেস কাউন্সিল, পিআইবি অথবা পিআইডির যে একটা কাজ, এই কাজ কেউ তো কাজ করতে পারে না ওই মন্ত্রণালয়ের কারণে, ওই মন্ত্রীর দাপটের কারণে কিছু হয় না। যেমন হাসানুল্লাহ কিনু, একজন এই হাসান মাহমুদ অথবা এই আরেকজন তথ্যমন্ত্রী হইলেন, তাদের কাজ কী ছিল? তারা তো আসল কাজ, যে কাজের জন্য উদ্দেশ্য, ওই মন্ত্রণালয়ের যে উদ্দেশ্য গঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে তারা অনেক দূরে ছিলেন। যাই হোক, আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে চাই না, আমি সেটা বলতে চাই যে এইটা যেই থাকুক ওইখানে গেলে এই কাজই করবে। তাহলে আমরা যদি আবার একটা কোশ্চেন করি যে তাহলে আপনার এই বাক স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যমের দরকারটা কি আসলে? না, বাক স্বাধীনতা, মুক্ত স্বাধীনতার দরকার অবশ্যই আছে। এটা না হইলে দেশটা তো জঙ্গল হয়ে যাবে। তাহলে দেশটা যদি জঙ্গল হয়ে যায়, এটা না থাকলে, তাহলে সেটা এনশিওর কেন সরকারগুলো করে না? সরকার করে না, তার হেতু চাইব যে তার সমালোচনা যাতে না হয়। তাইলে তার সাংবাদিক আর এই প্রেস ফ্রিডমের যে স্লোগানটা, এইটা বিশ্বব্যাপী যেটা আছে, সেটা কি আবার করবে? মিডিয়াকে তো আপনি কগনিজেন্সে নিয়ে, মিডিয়ায় যে রিপোর্টগুলো আসে সেগুলো কগনিজেন্সকে নিয়ে তো আপনি ভালো পারপাজেও ইউজ করতে পারেন। আপনার কোনো মন্ত্রণালয়ের কোথাও অনিয়ম হচ্ছে, কোথাও অসঙ্গতি আছে, সেটা মিডিয়ায় যখন রিপোর্ট আসে। আমি জিয়াউর রহমানের আমলে একটা ঘটনা উল্লেখ করতে চাই এই প্রসঙ্গে, প্রাসঙ্গিক। সেটা হচ্ছে, আমি একদিন সোহরাওয়ার্দী উদ্যানে, তখনও আমি বিয়ে করিনি, এটা 79-এর দিকে আর কি। তো বিকেলবেলা আমার এক বন্ধু আসছিল কোথার থেকে, সিলেট থেকে। তো আমি বসে ওই সোহরাওয়ার্দী উদ্যানে বাদাম খাচ্ছিলাম। তো ঠোঙ্গা যেটা, ওইটা দেখে আমার একটা কি হলো যে, উপরে লেখা আছে যে মাননীয় প্রেসিডেন্ট, তারপরে ওই যে কি আর মুক্তাগাছার থেকে এক ভদ্রমহিলা লিখেছেন। তো আমি, আমার চিন্তা হইলো, ওইটা করলাম কি, খাওয়ার পরে এটা পকেটে রেখে দিলাম। সে বন্ধুটা জিজ্ঞেস করলো যে এইটা রেখে দিতেছো কেন, কী কারণে? ওগুলো আমার কাজ আছে। আমি পরদিনই খুঁজতে থাকলাম যে প্রেসিডেন্টের কাছে কত চিঠি আসে আর চিঠিগুলো যায় কই, এগুলো কি দেখা হয় কিনা। হাজার হাজার চিঠি আসে, তখন তো আর এই যুগ এরকম ছিল না। তো আমি, আর এই চিঠি দেখার দায়িত্ব কেউ আছে কিনা, তা আমি খুঁজে দেখলাম যে বঙ্গভবনে এটা একজন দায়িত্বে আছে, একজন ডাইরেক্টর, উনি এটা দেখেন, ওনার কাজ হচ্ছে এগুলা রিভিউ করা, এটা সেটাই। এরপরে কি করেন, সবগুলা মানে শেড ধরে বিক্রি হয় এই পুরান ঢাকায়। তো এই রিপোর্টটা আমি করার পরে, এটাও প্রায় 4 কলাম হয়ে গেল রিপোর্টটা। এই রিপোর্ট ছাপাবার পর তো আগুনের মতো অবস্থা, প্রেসিডেন্টের কাছে লেখা চিঠি জালমুড়ি ঠোঙ্গায় পরিণত। তো সেটা ছাপা হওয়ার পরে আবার দাউদ খান মজলিস আমাকে রেখে পাঠালেন, আবার বললেন যে তোমার তো ইতিমধ্যেই অ্যাক্রিডিটেশন বাতিল হয়ে গেছে, ও আগে ছিল শাস্তিটা হলো অ্যাক্রিডিটেশন বাতিল। তা আমি বললাম ঠিক আছে, কী কারণ, আমার অপরাধটা কি, এই চিঠি এইটা সেটা, বলে চিঠি তো ছাপাও হয়েছে, সবই আছে, আপনি সংবাদের পাতায় এখনও পাবেন। তো তখন তিনি বললেন, বলে প্রেসিডেন্ট সাহেব জানতে চাইছে এবং ইতিমধ্যেই 3 জনের সাসপেন্ড করা হয়েছে তোমার রিপোর্টে। উনি আবার প্রশংসা করলেন, বলে ভালো রিপোর্ট, কিন্তু উনি বললেন যে সব কথা কি আর লেখা যায়? মানেটা কি? মানেটা হলো যে এইটাই লেখার কারণে ওনার নিজের উপর একটা চাপ আসছে যে আপনারা করেনটা কি, বা এই ডিপার্টমেন্টগুলো আমরা রাখলাম কেন।
প্রেসিডেন্টের কাছে যে চিঠি আসছে, মানুষ অভাব চিঠি লেখে না, জেনুইন চিঠি। অনেক সময় অনেক খবর তো আমরা লিখি এই সমস্ত চিঠিপত্র থেকে। আর পত্রিকায় যখন কীতে চিঠিপত্র কলামে অনেক জিনিস থাকে যেটা আমরা জানিও না, হয়তো ওখান থেকে আমরা অনেক রিপোর্ট তৈরি করি, আমি করেছি অন্তত। তো যাই হোক, তারপরে উনি আমাকে বললেন যে না, ইয়াং ম্যান, একটু ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা করো, তোমার উপরে আর দেখি বারবার তোমাকেই ডাকতে হইতেছে। বললাম ডাকতে হইতে আর কেউ লেখে না। এরকম ঘটনাটা হলো এইরকমই আর কি। যাই হোক, তো সেটা করতে যাইয়া আমাকে বহুবার মূল্য দিতে হয়েছে। আপনি যেটা বলছেন মূল প্রশ্ন, যে সরকার আর সাংবাদিক এরা তো শত্রু না, শত্রু না তো, এটা দেশের নাগরিক, দেশের ভালো চায়। সরকারের প্রাইম অবজেক্টিভস কি? এটা দেশের ভালো করা। আর সাংবাদিকের কাজ কি? সেও তো ভালো করতে চায়। দুইজনের দুই পথ। এই ইমপ্লিমেন্টেশন করতে গেলে সরকার ভয় পায় যে তার সব গোপন তথ্য, কে টাকা পাচার করেছে, কে কোথায় কি করেছে, সব খবর সামনে এসে হাজির হয়ে যাবে। এই জন্য সে মনে করে যে আমি নিয়ন্ত্রণ করতে পারি, সে চাইবেই, আমি তাকে দোষ দিব না। কিন্তু এর আদর্শ সমাজে এটা তো ওইরকম না। কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ না, আমরা তো একে অপরের রাজনীতিভাবে বিভক্ত হয়েছি। আপনার পেটে রাজনীতি থাকুক, আপনি কাকে ভোট দিবেন না দিবেন এটা আপনার কী করে। এখন রাস্তায় আপনি প্রমাণ করতেছেন, ও টেলিভিশনের পর্দায় দেখলে বলে ও আচ্ছা উনি তো বিএনপির, উনি তো আওয়ামী লীগের, আর উনি তো জাতীয় পার্টির, অথবা উনি সাইফুর রহমান সাহেবের একটা মানে কমেন্ট আমার এখনো মনে পড়ে। উনি বলেছিলেন, সামবডি ফর আওয়ামী লীগ, সামবডি ফর বিএনপি, নোবডি ফর বাংলাদেশ। এ ঠিক, বাস্তব, এটাই তো সত্য। তাহলে এখন কি সামবডি ফর আওয়ামী লীগ, এটা তো ভাগ হয়ে গেছে। সামবডি আওয়ামী লীগের জন্য ছিল, এখন কি তাহলে সামবডি ফর বিএনপি? আপনি বলে এটা কি দুঃখের কাহিনী? কোনো দেশে এত বিপুল সংখ্যক সাংবাদিক হত্যা মামলার আসামি হইতে পারেন? মিথ্যা। এখন তো অনেক ক্ষেত্রে মিথ্যা, অনেকটাই মিথ্যা, কিন্তু মামলায় আছেন। কী কারণে? আমরা তাদের ব্যাপারে একটা স্টেটমেন্ট হয় আমাদের। আপনি আমারে বলেন তো, আমি আপনাকে বলবো, মামলাগুলো ঘেটে যদি দেখা যেত বা দেখা যায় যে এই মামলা সঠিক না, তাহলে কি আমাদের সম্পাদক পরিষদই বলেন আর মালিকদের সংগঠন বলেন, তারা কেউ কি বিবৃতি দিয়েছেন? বলেন না। 16 মাস পরে আমি আপনার এখানে স্বীকার করতে পারি আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। আমি মনে করি যে এটা করা উচিত ছিল এই কারণে। হ্যাঁ, সব মামলা ভুল না হতে পারে, আমি ধরতেছি যে মামলা যদি সঠিক না হয় তাহলে আমরা কেন কথা বলবো না, আর বা তারা কেন জামিন পাবে না? তাহলে কথা বলছেন না কেন আপনারা? বলছি না যে রাজনৈতিক কারণে আমরা বিভক্ত। ও বেটা জেলে গেছে, হাত তালে দিতেছি পয়সা, এটা যে আমার উপরে আসবে না কাল সকালে, এটা আমরা ভাবি না তো। এটাই মূল সমস্যা তো আমরা। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন গঠন করেছিল, তার ভিতরে একটা কমিশন ছিল গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কতটুকু আসলে হয়েছে? কি হবে কমিশনের রিপোর্ট কি আপনার কাছে আসছে? বা কমিশনের রিপোর্ট কি সরকার বাস্তবায়ন করেছে? এইটা কেন কোনো কমিশন হয়েছে? সময় নষ্ট হয়েছে। মানে অনেক 16-17 মাস লাগার কথা ছিল না, 3-4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেলে ইউনূস সাহেব জাতির সামনে একটা দেবতার মতো হতে পারতেন। কিন্তু এখন তো তার সামনে অনেক চ্যালেঞ্জ, তিনি কীভাবে যাবেন? মিডিয়া কি তাহলে এনিমি অফ দ্য স্টেটই থেকে যাবে? আমি থাকুক এটা আমি চাই না, কিন্তু আমি তো একেবারে রিভলিউশনারি কোনো সিদ্ধান্ত হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে অন্তত বাংলাদেশে, এটা আমার কেন যেন বিশ্বাস করতে কষ্ট হয়। তাহলে যখন আপনার বাক স্বাধীনতায় কমতি আছে, প্রেস ফ্রিডমে কমতি আছে, তাহলে নতুন আইডিয়া আসবে কিভাবে? নতুন আইডিয়া না আসলে আপনার শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, অর্থনীতি বলেন, মানুষের জীবনযাপন বলেন, সব কিছুই চলে তো আসলে আইডিয়া বেসড না। সরকার যদি কোনো সমালোচনা সহ্য না করতে পারে, সরকার যদি সমালোচনার পরে কোনো সিদ্ধান্ত না নেয়, আপনি একটা ভালো সমালোচনা করলে খালি সমালোচনা অর্থে তো না, আপনি তো যুক্তি কারণ আছে তো, যে কী কারণে আপনি সমালোচনা করছেন। যে ধরনের আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় চলছে না, তো আপনি বললেন উনি কি কোনো কারো কথা শুনেছেন? 16 মাসে তো সরকার শুনে নাই। যে একজন ম্যারাডোনা কি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পেরেছে 86 সনের বিশ্বকাপে, অথবা 2022-এর বিশ্বকাপে মেসি কি বা তাতে কী করেছে? একা পেরেছে? একা পারে নাই, টিম লাগে। তো টিমটা কী ছিল? তো এইটাও তো চিন্তা করতে হবে।
টিম ওয়ার্ক, টিম ছাড়া কোনো ধরুন আপনার টিভিএস দাঁড়াতে হলে বা দাঁড়িয়েছে এটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে, তো টিম ওয়ার্কই নাই, আপনি চাচ্ছেন যে একটা বিপ্লব করবেন। যেসব দেশে মানে কিছু ভালো কান্ট্রি তো আছে বহু দেশ আছে। যেখানে ফ্রি স্পিচ আছে, আছে। প্রেস ফ্রিডম আছে। আছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেটা হলো এই দুনিয়ার প্রথম প্রেস ফ্রিডম অ্যাক্ট হয়েছে 1765 সালে সুইডেনে। তো সুইডেনের যদি এখন আপনি ইকোনমিক অবস্থা দেখেন, আপনার আরো অন্যান্য ইন্ডেক্সগুলো দেখেন, করাপশন ইন্ডেক্স দেখেন, প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখেন, মানুষের জীবনযাপনের মানের ইন্ডেক্স দেখেন, সব কিছুতেই কিন্তু তারা আমাদের থেকে ফার 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 উন্নত। আবার যে আমেরিকার এখন আমরা সমালোচনা করছি বিকজ অফ ট্রাম্প, তারাই তো প্রথম ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তাও 225-30 বছর আগে তারা ঘোষণা করেছে যে তাদের সংসদ, কংগ্রেস শ্যাল মেক নো ল ইনফ্রিঞ্জিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ প্রেস। তো এই কান্ট্রিগুলো তো নতুন আইডিয়াকে এনকারেজ করেছে। এখন না হয় ট্রাম্পের কারণে ভিন্ন পথে প্রচলিত হচ্ছে, এদের উন্নতির পেছনেও তো আসলে ছিল নতুন আইডিয়া। তো নতুন আইডিয়ার জন্য তো ফ্রি স্পিচ এবং ফ্রি প্রেস তো দরকার। তাহলে আমরা নতুন যে যাত্রায় যাচ্ছি, গণতান্ত্রিক উত্তরণ হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেইখানে আপনার এক্সপেকটেশন কি থাকবে ফিউচার সম্পর্কে? নতুন সরকার যারাই ক্ষমতায় আসেন তাদের কাছে আমার যেটা থাকবে যে এই প্রেস ফ্রিডম এনশিওর করবেন। সরকার এনশিওর করতে পারবে না, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আর আরেকটা থাকবে যে কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই দুইটা জিনিস যদি নিশ্চিত হয়, আমি সাংবাদিক হিসাবে মনে করি আমার অনেক পাওনা, মানে অনেকটাই কিছু মানে কি আদায় হয়ে গেল। আর বাকিটা দেশটা শান্তিতে থাকুক, চলতে থাকুক। সেটা নিশ্চিত হলে তো সমাজ, অর্থনীতি সবকিছুই উপকৃত হবে। অবশ্যই। তো সেটা করতে পারলে মোটা দাগে যে এই দুইটা জিনিস যদি আমরা এনশিওর করতে পারি তাহলে বাংলাদেশ বদলে যাবে। এবং আমার কেন বিশ্বাস হয় যে আমার মনে হয় অনেক তো হলো, 54 বছর তো চলে গেছে, তো আরও কিছু আসুক। কারণ এমন একটা অদ্ভুত দেশে বাস করি, কখনো সে একদলীয় শাসন, কখনো সেনা শাসন, কখন জাতকি অন্তর্বর্তী শাসন, তারপরে আবার মাঝখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটা জরুরি জমানার শাসন। এই শাসনের মধ্যেই দেশটা চলে গেছে, গণতন্ত্র তো চলে নাই। আর এরপরে স্বৈরতান্ত্রিক সরকারের এই যেটা ফেসিবাদী শাসন, তো এই শাসনের মধ্যে দিয়ে হঠাৎ করে আপনি এই মধ্যে তাহলে বলা হয়ে থাকে যে গণতন্ত্র স্বর্গে সংরক্ষিত আছে, যা দুর্ভাগ্যজনকভাবে আমাদের সাথে আসলে কমিউনিকেট বা আমাদেরকে ওইটা স্পর্শ দেয়া হয়নি। সত্য, এটা তো ঠিকই, সব কিছুই তো ঠিক। এটা হচ্ছে আপনার মানে এটা হইলে আমাদের মানে আমি যদি ক্ষমতায় যাই তা আমি চিন্তা করব যে আমার সমালোচনা যারা করবে তার মুখ বন্ধ করতে হবে। এটা কেন? এইটাই তো আপনি সমালোচনা হলে, এই যে প্রফেসর ইউনূস সাহেব তো অনেক সমালোচনা সহ্য করছেন, এটা তো তার কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের রাজনীতিকরা যদি এইখান থেকেও কিছু উদাহরণ নেন তাইলে হবে। খালি একমাত্র মব ভায়োলেন্সটাই আমাদেরকে আটকে দিচ্ছে বারবার। এইটা তো নিশ্চয়ই পলিটিক্যাল গভর্নমেন্টের সময় বন্ধ হবে। আর এটা চলতে থাকলে আপনার প্রেস ফ্রিডম কেন, দেশটা জাহান্নামে যাবে। মতিউর রহমান চৌধুরী, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, অনেক সুন্দর ধন্যবাদ থাকবেন, আপনাকেও। নিরাপদে থাকবেন, আপনার ভবিষ্যৎ মঙ্গলময় হোক। ধন্যবাদ আপনাকে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের আগামী দিন, আগামী বছরগুলো ভালো কাটুক। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।